রিনি তার ঝরে পড়া চুল জমানোর জন্য একটা মাঝারি আকারের কাচের জার কিনেছে। এর ঢাকনা আবার বাদামি রঙের। সেদিন অফিস থেকে ফিরে বেডরুমের একপাশে ছোট্ট টেবিলের উপরে এই চুল সমেত বয়াম দেখে দীপ্ত চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, রিনি, রিনি! জারের মধ্যে এমন চুল জমা করছে কে? নিশ্চয়ই হৃদি। হন্তদন্ত পায়ে একটি মেয়ে ঘরে এলো। তার এক রঙের শাড়ি সে পেঁচিয়ে রেখেছে পুরো কোমর জুড়ে। উস্কো খুস্কো চুল আর আলুথালু শাড়ির কুচি ধরে সে রাগে গিরগিরিয়ে বলল, না, হৃদি না, আমি জমিয়েছি। এগুলো আমার চুল। কেন? জারের মধ্যে চুল কেন জমিয়েছ? অদ্ভুত। অদ্ভুতই তো। আমার জীবনই অদ্ভুত। তোমার দুই বাচ্চা জীবনে থাকলে জীবন অদ্ভুত হবে না? রিনি ফোঁস করে শ্বাস ছাড়ল। দীপ্ত বেগতিক অবস্থা দেখে আওয়াজ নিচু করে নরম সুরে বলল, আহা, আবার কি হয়েছে? এমন করে নিজের চুল জমাচ্ছ কেন? কিছু হয়নি। আমি এখন থেকে গুনবো প্রতিদিন আমার কয়টা করে চুল পড়ে। কারণ তোমার দুই বাচ্চা আমাকে বয়সের আগে টাক বানিয়ে দিচ্ছে। আমার চুল ভীষণ মজবুত। মা খুব যত্ন করতো আমার চুলের। তোমার দুই বাচ্চার নিশ্চয়ই আমার সব চুল পড়ে যাচ্ছে দিন দিন। রিনি বলতে বলতে হয়রান হয়ে উঠল। দীপ্ত আপাদমস্তক তাকে দেখে ঠান্ডা স্বরে বলল, সাহেব সাহেবা, দুজন কোথায় এখন? ডাকো দেখি। আর কোথায়? মামার সাথে বেরিয়েছে দুজন। আসবে। একটু পরেই আসবে। আর না আসলেও কি? থাকুক কয়দিন নানির বাসায়। না আসলেই বাঁচি আমি। রিনি আবার রান্নাঘরের দিকে ছুটে গেল। তরকারি পোড়ার গন্ধ তার নাকে খুঁতখুঁতে অনুভূতি দিচ্ছে। সে আফসোস করে বলল, এদের নাম মুখে আনলেই আমার সাথে কোনো না কোনো একটা বিপদ ঘটে। রিনির বিয়ে হয়েছিল আরো বেশ কিছু বছর আগে। বিয়ের প্রায় ৩ বছর পর তাদের ঘরে এলো রাত আর হৃদি। আলাদা আলাদা এলো না, একেবারে একসাথেই চুক্তি করে এলো রিনির জীবন লণ্ডভণ্ড করবে বলে। সে ছিল প্রচণ্ড সাহিত্য অনুরাগী, স্বল্পভাষী, রুচিশীল আর ঠান্ডা স্বভাবের মেয়ে। তার সংসারের প্রতিটা জিনিস সে বেছে বেছে পছন্দ করে কিনেছে। কিন্তু বাচ্চা বেছে নেওয়ার কোনো উপায় ছিল না বলে রিনিকে এই অসভ্য জংলি ষাঁড়ের মতো চেঁচামেচি করা বাদর দুটোকে গ্রহণ করে নিতে হলো নীরবে। যদি কাপ্পিরিস সেটের মতো সন্তান বেছে নেওয়ার সুযোগ থাকতো, তবে রিনি কম্পিনকালেও এদের ছুঁয়ে দেখত না। ঘরে আনা তো দূর। সেদিন সে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল। দীপ্ত অফিসে। হৃদ আর রাত সুকন্যার ঘরে তাদের খেলনা ছড়িয়ে বসেছিল। হঠাৎ রাত ঘরে এলো। এসে রিনির পিছনে দাঁড়িয়ে ডাকলো, মা, ও মা। রিনি পিছনে তাকালো না। কাজ করতে করতেই ব্যস্ত স্বরে বলল, কি চাই আবার? আমি কিন্তু কোনো চকলেট দিতে পারবো না আবার। দাঁতের কি অবস্থা হয়েছে দেখেছো? চকলেট লাগবে না মা। তাহলে কি? রাত ভাবলেশহীন ভঙ্গিতে বলল, আমাকে একটা আন্ডা ভিজিয়ে দাও, আন্ডা খাবো। রেনির পুরো শরীর জমে গেল। হতবাক হয়ে পিছনে ঘুরে রাতের দিকে তাকিয়ে বলল, কি বললে? কি বললে তুমি? আন্ডা খাবো মা, একটা আন্ডা দাও। রিনি জড় পদার্থের মতো দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। হতবম্ব ভাবনা কাটিয়ে বলল, আন্ডা কি? ওই যে অমলেট করু যে, ওই আন্ডা। রিনি সত্যি সত্যি কান্না পেল। ওইটা ডিম, আন্ডা কেন বলছো? রাত তার কথা পাত্তা দিল না। ডিমের চেয়ে আন্ডা শব্দটাই তার সবচেয়ে বেশি মনপুত হলো। সে আন্ডার নাম জপতে জপতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রিনি হন্তদন্ত হয়ে দীপ্তর নাম্বারে ফোন দিল। সে ফোন ধরতেই প্রায় আর্তনাদ করে বলল, দীপ্ত, তোমার ছেলে আজ কি বলছে জানো? বলছে সে নাকি আন্ডা খাবে। দীপ্ত, ও এসব কিভাবে শিখলো? দীপ্ত তার মতো আর্তনাদ করল না। উল্টো ঘটনা শুনে হো হো করে হেসে উঠল। আরে, খুব মজার ব্যাপার।
রাদের মুখে বোধহয় আন্ডা শব্দটা খুবই চমৎকার শোনাচ্ছে, তাই না? মাথা শোনাচ্ছে, মুন্ডু শোনাচ্ছে। ফোন রাখো তো। রেনি ফোনটা কেটে দিল। বাচ্চাদের এই বিচ্ছিরি শব্দভাণ্ডার তাকে বিচলিত করে তুলল। সেদিন ওরা দুজন মিলে তাদের ঘরে খেলছিল। রিনি তার চিরপরিচিত স্থান, তার ঘরের ইজি চেয়ারে বসে দোল খেতে খেতে বইয়ের পাতা উল্টাচ্ছিল। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চিতা বহির্মান শিখা তার ভাই তপনকে শুধালো, তবে কি তুমি তপতিকে এখনো ভালোবাসো দাদা? অত্যন্ত আবেগঘন মুহূর্ত। রিনি একেবারে ডুবে যাচ্ছিল বইয়ের পাতায়। ঠিক এমন সময় রিদি খিলখিল করে হেসে ওঠে, বলল, মা, মা। লাদ আমাকে ওর পুতকি দেখায়। রিনির হাত থেকে বই পড়ে গেল। সদ্যজাত শিশুদের মতো নিষ্পাপ অবুঝ চোখে সে তাকালো দুজনের দিকে। ব্যাবলার মতো বোকা গলায় বলল, কি বললে? কি শেখায়? পুতকি, এ তা লাদের পুতকি। আল, এ তা আমাল। বলে হৃদি তার পিছনে হাত রাখলো। হৃদি আঁতকে উঠে বলল, এসব কেমন কথা? এটা খুবই বাজে কথা। রাত বিজ্ঞের মতো মাথা নাড়ল। মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত গর্ব করে বলল, আমি জানি পুতকি বাজে কথা, পাছা ভালো কথা। এসব নিয়ে কেনই বা কথা বলতে হবে বাবা? বলো যে রাত আমার দিকে পিট করে দেখাচ্ছে। বলো তো হৃদি। হৃদির এই কথা পছন্দ হলো না। সে নাক কুঁচকে বলল, না না না, লাদ আমাল দিকে পুতকি কয়ে দালাচ্ছে। বলেই সে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। রিনি বিস্ময়ে তাকিয়ে থাকলো তার দিকে। তারপরে প্রায় সাথে সাথে দীপ্তকে ফোন দিয়ে অধৈর্য হয়ে বলে উঠল, দীপ্ত, তোমার ছেলেমেয়েরা এসব কি বলে? আমার মাথা ঘুরাচ্ছে। ওরা ওরা আমার বাচ্চা হতেই পারে না, সত্যি। রিনির ভালো নাম রিনিলা মেহফুজ। স্বভাবে শান্ত, আচরণে সভ্য আর ব্যবহারে অমায়িক। তার বিয়ে হলো মদ আর শ্যাম্পেনের বোতল নিয়ে মজে থাকা পিতার উচ্ছন্নে যাওয়া পুত্র দীপ্তর সাথে। দীপ্ত স্বভাবে রিনির উল্টো। সে বই পড়ে না, কথা বলার আগে চিন্তা করে না, কোনো কাজ করার আগে পরিণতির কথা ভাবে না। তার স্বভাব বাইরে থেকে এসেই ঘামে ভেজা শার্ট খাটের উপর ছুঁড়ে মারা। বিয়ে হলো, বিয়ের পর দুটো বাচ্চাও হলো, অথচ দীপ্তর স্বভাব আচরণ কিছুই পাল্টালো না। সে আগের মতোই হেলে দুলে অফিস থেকে বাড়ি ফিরে। তারপর তার নোংরা কাপড় চোপড় মারে খাটের উপর। এরপর তার পিসির সামনে বসে গুনগুন করতে করতে গেমস খেলে। শুধু বিপদে পড়ার পর কিংবা কোনো ঝামেলায় ফেঁসে গেলেই তার মনে পড়ে রিনির কথা। বাচ্চারা তাকে খুব পছন্দ করে। বাবা বলতেই অজ্ঞান। হৃদি ঘরের দরজায় বাবার পা দেখলেই দৌড় দিয়ে লুটিয়ে পড়ে বুকে। দুই হাতে জড়িয়ে ধরে বাবার শক্তপোক্ত চওড়া শরীর। তারপর মুখটাকে বারবার কানের কাছে এনে হিসিয়ে বলে, চকলেট এনেছো বাবা? দীপ্ত জ্বলজ্বলে চোখে তাকায় মেয়ের দিকে। তার চোখে চোখ রেখে নিজের পকেট হাতড়াতে হাতড়াতেই তারই মতো নিচু স্বরে বলে, এনেছি তো, কিন্তু একটাই এনেছি, রাদের নাই। রিনি তার এই ব্যবহার পছন্দ করল না একদমই। দীপ্ত টায়ের গেট খুলতে খুলতে রিনিকে এ কথা বলতেই রিনি ক্ষেপে গেল। খুবই আশাহত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, এটা ঠিক না। সন্তানদের মধ্যে ভেদাভেদ করা একদমই ঠিক না। আমি ভেদাভেদ করছি? আমি কি রাদের জন্য গাড়ি আনিনি? এনেছো, কিন্তু হৃদিকে কেন বুঝাবে যে তুমি তাকে বেশি দিচ্ছ? এসব করবে না। এগুলো বাচ্চাদের মানসিক বিকাশে অনেক সমস্যা করে। দীপ্ত মাথা নাড়ল তার কথায়। ব্যাপারটা কতটুকু গুরুত্ব দিল বোঝা গেল না। রেনির এই এক সমস্যা, সারাদিন শুধু বুজুর্গদের মতো জ্ঞানের কথা বলে। বাচ্চাদের কিভাবে মানুষ করা উচিত, কিভাবে বাচ্চাদের সাথে কথা বলা উচিত, সব সময় সে শুধু এসব ভিডিও দেখে।
অথবা বই পড়ে প্যারেন্টিং এর। দীপ্ত নাক কুঁচকে বলল, প্যারেন্টিংও তোমার বই থেকে শিখতে হবে? বই ছাড়া জীবনে আর কিছু আছে তোমার? রিনি খুব স্পষ্টভাবে বাংলায় কথা বলতো। সে ব্যবহারে বিনয়ী ছিল দুই বাচ্চাকেও, তাই সে ওইভাবেই বড় করতে চেয়েছিল। প্রায় সময় বিকেলে সে তাদের নিয়ে হাঁটতে বের হতো। সুন্দর সুন্দর জামা পরিয়ে দুই হাতে দুজনকে ধরে সে তাদের আবাসিক এরিয়ায় লেন ধরে হাঁটতো। দুটো হাঁসের ছানা প্যাক প্যাক করতে করতে মায়ের পিছু পিছু এগোতো। রিনি বিকেলের মিষ্টি রোদ গায়ে মেখে মেখে ছড়া শোনাতো তাদের। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। বাচ্চারা তার ছড়া শুনতো, কিন্তু উপভোগ করতো না। এত কঠিন কঠিন শব্দ তাদের মনে দাগ কাটতো না। চলতে চলতেও তাদের মাথায় ঘুরতো গতরাতে বাবার শেখানো সেই চমৎকার গান। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। শালা চাঁদ উঠেছিল গগনে। রাদের মারামারির স্বভাব ছিল, কারোর সাথে বনিবনা না হলেই সে দুম করে মেরে বসতো তাকে। যদিও বেশিরভাগ সময় প্রথম প্রহারটা আসতো অন্য দিক থেকে, তবু রিনি তাকে বুঝিয়ে বলতো, বাবা শোনো, কাউকে মারবে না, কখনো কারো গায়ে হাত তুলবে না। যারা দুর্বল তারা অন্যের গায়ে হাত তোলে। তুমি কি দুর্বল? সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবে। যদি কেউ মারে তোমাকে, তবু তুমি চুপচাপ সরে আসবে। মারামারি করবে না বাবা, মারামারি আমার একদম পছন্দ না। রাত মুখ গোমড়া করে মায়ের হাত ধরে হাঁটছিল। অত্যন্ত বিরক্তিকর আলোচনায় চোখ মুখ কুঁচকে যাচ্ছিল তার। মায়ের নীতিকথাগুলো শুনতে এত বিরক্ত লাগে। সবসময় বলে মারামারি না করতে, এটা কেমন কথা? সবসময় শুধু সেই মার খেয়ে চলে আসবে। বাবা মায়ের এ কথার সাথে একদমই একমত হলো না। সন্ধ্যায় সে বাড়ি ফেরার পর রাত গিয়ে তার কোলের উপর উঠে বসে বিষণ্ণ মুখে বলল, বাবা জানো মা আমাকে কি বলেছে? কি বলেছে? কেউ আমাকে মারলে তাকে না মারতে। ভালো বলেছে। তোমার মাকে বলো তার উন্নত চিন্তা ভাবনা নিজের কাছে রাখতে। তার কথা শুনে কি এখন আমার ছেলে মার খাবে নাকি বসে বসে? এসেছে জ্ঞানের রানী। শোনো রাত, আমি বলছি যে তোমাকে একটা মারবে, বিনিময়ে তুমি তাকে 10টা দিয়ে আসবে। আরে বাব্বা, আমার ছেলে কি অসহায় নাকি, নাকি বেকুব? হ্যাঁ। বাবার উপদেশটাই রাত সাদরে গ্রহণ করলো। মায়ের লক্ষ্মীমন্ত ছেলে হওয়ার বিপরীতে এসে হয়ে উঠল বাবার মারকাটারি ডাঙ্কু ছেলে। কেউ তাকে একটা খোঁচা দিলেই সে গিয়ে তাকে 10বার খুঁচিয়ে আসতো। হৃদি যখন দীপ্তকে গিয়ে বিচার দিত, তখন দীপ্ত নির্বিকার মুখে জবাব দিত, তো আর কি করবে, বসে বসে মার খাবে নাকি আমার ছেলে? ঠিকই আছে, যেমন কুকুর এমন মুগুর। রিনির গানের কণ্ঠ চমৎকার। অবসরে কিংবা ছুটির দিনে রিনি গান করত, কোনো আলাদা বাদ্যযন্ত্র কিংবা বিশেষ প্রস্তুতি ছাড়াই। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল তার। সে তার চিরচেনা ইজি চেয়ারে দোল খেতে খেতে শাড়ির আঁচলটা ফ্লোরের উপর ছেড়ে দিয়ে দু চোখ বুজে গুনগুন করত, আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী। বাচ্চারা তার এই সাদামাটা ঠান্ডা গান পছন্দ করতো না, তার এই চিরশান্ত আর নিবিড় নির্ভীক রূপও পছন্দ করতো না। তারা পছন্দ করত তাদের বাবাকে, যে কিনা বন্ধের দিন ফুল ভলিউমে নিজের পছন্দের পপ সঙ্গীত কিংবা আজগবি সব গান ছেড়ে পাগলের মতো মাথা নাড়ত। সেদিন রুনি সুরেলা মধুর কণ্ঠে গাইছিল, চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রাবণে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। এই গান বাচ্চাদের হৃদয়ে দোলা দিত না। তারা গিয়ে বসে থাকতো তাদের বাবার কাছে, হাত নেড়ে নেড়ে কোমর দুলিয়ে একান্ত পোষণ করত তার নাচের সাথে। দীপ্ত মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গানের সাথে তাল মিলাতো। চিকন চাকন মাঞ্জা দোলে গানের তালে তালে, হায় হায় গানের তালে তালে। হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে, চুপি চুপি ডাকো তুমি, কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। মর্জিনা শোনো, বাচ্চারা খুব অকরণ প্রিয়। তুমি তাদের সামনে যেমন ব্যবহার করবে, যেমন অঙ্গভঙ্গি করবে, তারা ঠিক সেটাই শিখবে। আর রাত আর হৃদি তো বেছে বেছে খারাপগুলোই শেখে। তুমি প্লিজ তাদের সামনে একটু ভদ্র হয়ে থাকবে, তাদেরকে কোনো বাজে কথা শেখাবে না, আর অবশ্যই চেহারা আঁকাবাঁকা করবে না, বুঝলে? মর্জিনা মাথা নাড়ল। সেই বাড়িতে কাজ করছে বছর হতে চলল। এই বাড়ির আপার সবকিছুই ঠিক আছে, তবে ভাষা আর আচরণ নিয়ে আপার সূচিবায়ু আছে। আপার জামাইয়ের সাথেই 2 দিন পর পর এই নিয়ে ঝামেলা হয় তার। আপার জামাই তার 2 বাচ্চাকে একসাথে ডাকে বাল বাচ্চা। এ সম্বর্ধন আপার পছন্দ না। আশ্চর্য ব্যাপার, এত সুন্দর সুন্দর নাম থাকতে এদের নাম কেন বাল বাচ্চা হবে? মর্জিনা মাথা তুলল, কাজ থামিয়ে রিনির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কিন্তু আফা, আমি তো তাগোর লগে কোনো খারাপ কথাই কই না। আফা না, আপা বলো মর্জিনা। আপা, আমি আপা কইতে পারি না। আমার ঠোঁটে ব্যথা লাগে। আর আমি চেহারাও আঁকাবাঁকা করি না। আমার চেহারাই এমন, কি করবো আমি? বাচ্চাদের সামনে গেলে মুখ স্বাভাবিক রাখবে। তোমার থেকে বেঞ্চি কাটা শিখে রিদ্ধি এখন যাকে তাকে ভেংচি কাটে। মর্জিনা অন্যদিকে মুখ ফিরিয়ে ভেংচি কাটল তাকে। পারবে না মুখ স্বাভাবিক রাখতে। 100 বার ভেংচি কাটবে। আপা পারলে তার বাসায় অন্য মানুষ রাখুক কাজ করার জন্য। সে যতদিন থাকবে ততদিন এমন ভেংচিই কাটবে। মর্জিনা সকালে আর দুপুরে বাচ্চা দুটোকে দেখে রাখতো। এদের বাচ্চা বললেও ভুল হবে। এরা আসলে বাচ্চা না, এরা হলো ইন্দুরের বাচ্চা। মর্জিনা ফল কেটে প্লেটের উপর সাজিয়ে তাদের ঘরে এসে 2 পাশে তাকিয়ে ডাকতো, এই আমার ইন্দুরের বাচ্চারা, তোমরা কই? আয়ো, ফল খাইতে আয়ো। সুন্দর দেখতে পুতুলের মতো দুটো বাচ্চা রুমের আনাচ কানাচ থেকে বেরিয়ে আসতো, এসে চুপচাপ কার্পেটের উপর বসতো। মর্জিনা তাদের ফল খাওয়াতে খাওয়াতে গল্প করতো তাদের সাথে। রিনি তাকে বলেছিল বাচ্চাদের সাথে শুদ্ধ করে কথা বলতে, আর যদি একান্তই না পারে তবে কথা কম বলতে। মর্জিনা কোনোটাই করল না। রিনি আপার কথাকে এক চুলো পাত্তা না দিয়ে সে মাধুর্যহীন শ্রুতিকটু বিশ্রী ভাষায় কথা বলতো তাদের সাথে। একদিন রিদি মায়ের কাছে এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, মা, একটা টিসু। টিস্যু? হুম। রিদি নাক টানলো। রিনি সাইড বক্সের উপর থেকে একটা টিস্যু হাতে নেওয়ার আগেই রিদি নাক টানতে টানতে যোগ করলো, আমার হিঙ্গিস বেল হয়ে যাচ্ছিল মা। রিনি আবার এক দফা জমে পাথর হলো, স্তব্ধ হয়ে বলল, কি কি বললে তুমি এটা? রিদি গা করল না, অত্যন্ত চনমনে মেজাজে মায়ের দিকে তাকিয়ে বলল, বলেছি আমাল হিঙ্গিস বেল হচ্ছে। টিস্যু দাও। সেই একটানে রিনির হাত থেকে টিস্যুটা নিয়ে নাক মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। রিনির ঘোর কাটতে আর একটু সময় লাগলো। যখন হুঁশ ফিরল তখন সবার আগে দীপ্তকে ফোন দিল। ফোন দিয়ে এক প্রকার কেঁদে উঠে বলল, দীপ্ত, তোমার ছেলেমেয়েরা সব কি বলে? রিদি রিদি বলে ওর নাকি নাক দিয়ে হিঙ্গিস বের হয়। দীপ্ত, এসব কেমন কথা? তুমি বলো আমাকে। দীপ্ত ফোনের ভিতরেই হেসে উঠল। রিনি গরজ দেখিয়ে বলল, খুব হাসি পায় তোমার? এটা হাসির কথা দীপ্ত? না সোনা, এটা একদমই হাসির কথা না। কিন্তু তুমি চাইলেও বাচ্চাদের পুরোপুরি
পারফেক্ট করে বড় করতে পারবে না। পারফেক্ট না হোক তাই বলে এত অর্ধপতন? রিনির কণ্ঠ ভেঙে এলো। সে আজ পর্যন্ত কখনো এমন বিশ্রী শব্দে কথা বলেনি। যতবারই বাংলা বলেছে খুব সুন্দর গুছিয়ে আর স্পষ্ট করে বলেছে, অথচ তার বাচ্চারা কথা বলা শুরুই করেছে গুরুচণ্ডীদের ভরা আর আঞ্চলিক শব্দ মেশানো বিকৃত বাংলা ভাষা দিয়ে। এই যেমন একদিন রাত তার কাছে এসে বলল তার পিঠে পাউডার দিয়ে দিতে, কারণ তার পিঠ খুব খাইজ যায়। রিনির 2 সেকেন্ড রিনির 2 সেকেন্ড সময় লাগলো বিষয়টা বুঝতে। যখন বুঝলো তখন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। সে হকচকিত চোখে ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা এসব কি? বলো যে চুলকাচ্ছে। এত বাজে কথা কেন বলছো? রাত তার কথা শুনল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে নিজেই নিজের খাজানির পাউডার বের করলো। তারপর রিনির চোখের সামনে সেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এই দুঃখের ঘটনাও রিনি দীপ্তকে খুলে বলল। দীপ্ত এতে দুঃখ তো পেলই না, উল্টো হেসে কুটি কুটি হলো। তারপর অনেক কষ্টে পেটে হাত চেপে কিছুটা গম্ভীর হয়ে বলল, আচ্ছা যাক, বুঝলাম সব, কিন্তু এটা তো খুবই স্বাভাবিক। বাচ্চারা তো আর সব সময় তোমার ছত্রছায়ায় থাকবে না। বাইরে গেলে তো একটু আধটু শিখবেই এমন। তাই বলে এত বাজে করে কথা বলবে? লীনা ভাবির যে মেয়েটা আছে সে কি এত বাজে করে কথা বলে? সে কি কাউকে কাছে পেলেই হাত ধরে কামড়ে দেয়? এরা কি কোনো মানুষ নাকি জন্তু জানোয়ার? রিনি হাঁপিয়ে উঠল এদের জ্বালায়। অতি স্বাদ আর আহ্লাদের বাচ্চা দুটো তার মাথা ব্যথা আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। ইদানিং আবার দুজন মিলে ডিগবাজি দেওয়া শিখছে। একবার শিখে যাওয়ার পর বাড়ির অবস্থা কী হবে সেটা ভেবেই রিনির আবার মাথা চক্কর দিয়ে উঠল। সেদিন রান্নাঘরে গিয়ে সে আনমনে কী যেন ভাবছিল। বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, এদের একটু সরেয়া সরেয়া ক খ এসবের সাথে পরিচয় করানো দরকার। হৃদির চুল পিঠ পর্যন্ত নেমে এসেছে, ওই চুল একটু ছাঁটাই করে নিতে হবে। রাদের হাত পায়ের নখ কাটা হয় না অনেক দিন, আজ কাটতেই হবে। মর্জিনা রসুন কাটতে কাটতে গুনগুন করছিল, ও তুমি দিও না গো বাসর ঘরের তিনি ভাইয়া। রিনি তার গান শুনেই তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। এসব কেমন গান মর্জিনা? এসব গান একদম গাইবে না। বাচ্চারা কি শিখবে এসব গান শুনে? তুমি এ ধরনের কোনো গান গাইবে না আমার বাসায়। মর্জিনা গজগজ করে সবগুলো রসুন কেটে শেষ করলো। মুখে কোনো শব্দ করলো না, তবে কাটার ফাঁকে মনে মনে 100 বার বলল, গামু গামু, 100 বার গামু। আপনার ভালো না লাগলে আপনি কানে তুলা দেন। বাচ্চাদের ভাষা আর উচ্চারণ নিয়ে রিনি ভীষণ চিন্তিত ছিল। এরা একটা শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, তার উপর প্রত্যেক দিন উদ্ভট, অশ্রাব্য আর কান ঝালাপালা করার নতুন কিছু শিখে এসে মায়ের কান পর্যন্ত পৌঁছে দিয়ে যেত। এই যেমন সেদিন হৃদি এসে তাকে একটা ছড়া শুনিয়ে গেল। ছড়াটা এমন লাজা হাঁকতে বসিছে, লানি দেখে ফেলিছে, প্লোজা ছাপ করিছে, পতি খেয়ে ফেলিছে। মেয়ের মুখে এই চমৎকার যুগান্তরী ছড়া শুনে সেদিন সত্যি সত্যি রিনির পেশার ফল করলো। সালেহার দরজা খুলেই হাসল সামান্য। দরজার অপর প্রান্তে দাঁড়ানো মেয়েটি তাকে দেখে সহজজাত ভঙ্গিতে নিজের 2 ঠোঁট চওড়া করল। অত্যন্ত মোলায়েম স্বরে বলল, কেমন আছেন সালেহা আপা? সালেহা দরজা থেকে সরে দাঁড়ালো। ভিতরে আসার পথ দেখিয়ে আন্তরিক ভঙ্গিতে
মাথা নেড়ে বলল, ভালো ভালো। তুমি কেমন আছো রিনি? জি ভালো। রিনি ভিতরে এলো, তার পাশাপাশি ছোট্ট ছোট্ট আরও দুটো পা ঘরে এলো। দুই হাতে সে চেপে ধরে রেখেছিল রিনির শাড়ির আঁচল। সালেহা তার ছোট ছোট আঙ্গুল দেখে বললেন, এটা কে? রাত মায়ের শাড়ি দিয়ে নিজের পুরো শরীর আড়াল করে রেখেছিল। সালেহা ডাকতেই আঁচলের আড়াল থেকে মুখ বের করে পিটপিটে চোখে তাকালো তার দিকে। নরম তুলতুলে গালটা মায়ের শাড়ির সাথে চেপে ধরে মিনমিনিয়ে সুরে বলল, লাদ, আমি লাদ। রিনি টেনে এনে তাকে নিজের পাশাপাশি দাঁড় করালো। সালেহাকে দেখে মেকি হেসে বলল, রাত, আমার ছেলে। আরে বড় হয়ে গেছে তো। সেদিন দেখছিলাম কত ছোট ছিল। বাচ্চারা এমনই আপা, চোখের পলকে বড় হয়ে যায়। রিনি ধীর পায়ে ভেতর এলো, ডান হাত দিয়ে শক্ত করে ছেলের কবজি চেপে ধরল। সালেহা অন্যদিকে চোখ সরাতেই মুখ নামিয়ে দাঁত কিরমির করে বলল, খুব লজ্জা তোমার তাই না? একদম পিঠ টান টান করে হাঁটো। এমন শরীর মুচড়াচ্ছ কেন? সোজা হয়ে হাঁটো। রাত সোজা হলো না। ছোট্ট শরীরটা উল্টো মায়ের গায়ের উপর ছেড়ে দিতে দিতে কাঁদো কাঁদো মুখে বলল, বাসায় যাব, এখানে ভালো লাগছে না। এসেছিস কেন আমার সাথে? মানা করিনি, বলিনি একটা কাজে এসেছি, তবুও কেন লাফিয়ে লাফিয়ে এলে? এসেছিস যখন তখন চুপ করে বসে থাক। এক ধমকে রাত দমে গেল। অত্যন্ত মলিন মুখে মাথা নামালো মেঝের দিকে। মা বাইরে যাচ্ছে দেখে তার যেতে ইচ্ছে হয়েছে মায়ের সাথে। যদি যাওয়ার আগে জানতো মা তাকে এমন হাঁটিয়ে হাঁটিয়ে নিবে, তাহলে জীবনেও যেত না। এখন এই নতুন বাসায় পা রেখে তার দম বন্ধ লাগতে শুরু করলো। পারলে সে মায়ের শাড়ির ভেতর ঢুকে পড়ে নিজেকে আড়াল করে নিত। রাত বসলো মায়ের পাশে। রিনি তার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, চুপচাপ বসে থাকো। হাত দুটো কোথায় দেখি? হাত দুটো মায়ের হাতে দাও। জিনিসপত্র দেখো, দূর থেকে ধরার প্রয়োজন নেই। রাত নাক কুঁচকে ড্রয়িং রুমের চকচকে আবাসপত্রগুলো দেখছিল। একটু পরে অধৈর্য হয়ে বলল, মা, খাবাল দেয় না কেন? বলো খাবাল দিতে। রিনি চোখ রাঙালো, চাপা স্বরে ধমক দিয়ে বলল, চুপ করো, এখানে কোনো খাবার নেই, বাসায় দিয়ে খাবে। সালেহা অবশ্য খাবার দিলেন। পেস্ট্রি, কেক, লাড্ডু, জুস, বার্গার সবই ট্রেতে করে সাজিয়ে আনলেন। ট্রেটা রাখলেন টেবিলের উপর। সেদিকে তাকিয়েই দুচোখ ছানা বড়া হলো রাদের। সালেহা সোফায় বসে বললেন, কি খাবে? খাও না বাবা। রিনি বাধা দিল, না না, ও খাবে না কিছু, খেয়ে এসেছি আমরা। রাত নাক ফুলিয়ে তাকালো তার দিকে। তারপরে সামনে হাত বাড়িয়ে খপ করে একটা কেকের স্লাইড হাতে তুলে নিল। রিনি পুরো মুখ অন্ধকার করে তাকালো তার দিকে। রাত সেদিকে ভ্রুক্ষেপ না করে নিশ্চিন্ত মনে একটা কামড় বসালো কেকে। রিনি ইতস্ত করে হাসলো। রাত থেকে চোখ সরিয়ে লাজুক চোখে তাকালো সালেহার দিকে। আপাতত কিছু করবে না, একবার শুধু এই বাড়ি থেকে বের হোক। এরপর যে তার কি অবস্থা করবে রিনি, সে ভাবতেও পারবে না। রিনি দাঁতের দাঁত চেপে রাগটা গিলে নিল। সালেহার কাছে সে এসেছিল একটা জরুরি কাজে। সালেহা পেশায় ব্যাংকার, তার সাথে অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু কথাবার্তা বলার ছিল। তার একটা ছোট্ট মেয়েও ছিল, তেশা নামের। কেক খাওয়ার পর সালেহা রাতকে তার ঘরে পাঠালেন। বললেন, দুজন মিলে খেলা করতে। রিনি ছেলেকে হাতছাড়া করতে চাইল না। অস্থির হয়ে উঠে বলল, না না, ও আমার কাছেই থাকুক। সালেহাই তাকে হাত ধরে নিজের মেয়ের ঘরে নিয়ে গেলেন। হাসতে হাসতে বললেন, খেলো, তুমি এর সাথে খেলো। এই তিশা, এই বাবুটাকে তোমার খেলনাগুলো দাও তো। রাত ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই জগরেটে চেহারার একটা নাদুস নুদুস মেয়ে চোখে পড়ল। মেয়েটা বয়সে তার থেকে একটু বড় হবে। তার চোখ মুখ দেখে মনে হলো এখনই সে ঝগড়া শুরু করবে তার সাথে।
রাত তাকেও আর 10 জন মানুষের মতো এড়িয়ে গেল। এগিয়ে এসে তার খাটে পা ঝুলিয়ে বসে নির্বিকার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তোমার খেলনা দাও খেলবো। তেষা কপাল কুঁচকালো। 2 পা সামনে এসে তেরা গলায় বলল, দিব না কেন? তোমার সাথে খেলবো না আমি। আমিও খেলবো না তোমার সাথে। খেলনা দাও আমাকে, একা একা খেলবো। তেষা জেদ করে বলল, পারবো না। খেলনা দিতে তুমি কে? তোমার বাসায় খেলনা নেই। রাত আপাতমস্তক দেখল তাকে। তিশা একটা গোলাপি ফ্রক পরেছে, অবিকল এমন একটি ফ্রক হৃদির আছে। রাত এদিকে সেদিকে তাকিয়ে নিজেই খেলনা খুঁজে বের করলো। তারপর খাট থেকে নেমে সেটা হাতে নিতেই তিশা একটানে সেটা তার থেকে ছিনিয়ে নিতে চাইল। রাত দিল না তাকে। এক দৌড়ে এসে ছুটে পালালো সেখান থেকে। দৌড়ে দৌড়ে কোনো রকমে বসার ঘরে এসে মা বলে চিৎকার দিয়ে রিনির শরীরে লুটিয়ে পড়ল। তার শাড়ির ভাঁজে নিজের পুরো শরীর ডেকে নিয়ে চিৎকার করতে করতে বলল, মা আমাকে বাঁচাও। বলে সে পুরো শরীর ভেঙে দিয়ে ফ্লোরের দিকে ঝুঁকে গেল। রেনি আঁতকে উঠল। কোনো রকমে ছেলের শরীরটা 2 হাতে টেনে ধরে আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে রাত? বাবা এমন করছো কেন? রাত মাথা ঠেকালো মায়ের পেটের সাথে। নাক টেনে টেনে বলল, ও আমাকে খেলনা দেয় না মা। রেনি চোখ তুলল। তিশা নামের 5 বছর বয়সী বাচ্চা মেয়েটা সরস চোখে তাকালো তার দিকে। তার চাহনির দিকে রেনি নিজেই থতমত খেয়ে গেল। সালেহা উঠে দাঁড়িয়ে মেয়ের পাশে গিয়ে বলল, তিশা এগুলো কেমন কথা? ওকে খেলতে দিচ্ছ না কেন? ও তো তোমার বন্ধু। ওকে খেলতে দাও তিশা। গেস্টদের সাথে কেউ এমন করে? তিশা মেয়েটা মনে হয় না তার মাকেও খুব একটা মানে। সে মায়ের কথাও গায়ে নিল না। গর্তমি করে বলল, না ও আমার ফ্রেন্ড না। ওকে কোনো খেলনা দিব না। ও হন্তদন্ত পায়ে এগিয়ে এসে রাতের হাত থেকে নিজের খেলনা কেড়ে নিতে চাইল। রাত দিল না। শক্ত করে খেলনাটা হাত দিয়ে চেপে ধরে জোকের মতো লেগে থাকলো মায়ের শরীরের সাথে। রেনি হেসে দিয়ে বলল, তিশা মা ও একটু খেলুক, ও তো একটা বেবি। তোমার খেলনাগুলো কত সুন্দর। ওর তো এত সুন্দর খেলনা নেই, তাই খেলছে। ও একটু খেলুক। মিষ্টি কথাতেও কোনো কাজ হলো না। তিশা উল্টো জেদ করে তাকে ধাক্কা দিয়ে বসলো। হাত পা ছুড়ে বলল, না না না, আমার খেলনা চাই, আমি ওকে খেলনা দিব না। না না না। এক ধাক্কায় রিনি তাল হারিয়ে একটু হেলে পড়ল ডান দিকে। রাত মায়ের কোল থেকে মুখ তুলে সামনে তাকালো। তারপর রিনিকে হতভম্ব করে দিয়ে রাত ঠাস করে একটা চর বসিয়ে দিল তিশার গালে। রিনি তাজ্জব হয়ে গেল। তিশা মেয়েটাও হতভম্বী বন্ধ করে একেবারে স্থির হয়ে গেল। বিস্ময়ে তার মুখ এমন হা হলো যেন ভিতর দিয়ে একটা আস্ত হাতি ঢুকে যেতে পারবে। রাত অগ্নিচোখে তার দিকে তাকিয়ে সিংহের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলল, তোমার এত সাহস? তুমি আমার মাকে মারো, বেয়াদব মেয়ে দত্তবাবু। বলেই সে হাতে থাকা খেলনাটা আছাড় দিয়ে ছুঁড়ে মারল মেঝের উপর। তারপর 2 হাত ছড়িয়ে জাপটে জড়িয়ে ধরল রিনির শরীর। নরম নাকটা আলতোভাবে ঘষতে থাকলো রিনির শাড়ির উপর। রিনি পাথর হয়ে সেখানে বসে থাকলো। রাগ করতে গিয়ে তিশার 10 নামা মুখের দিকে তাকিয়ে তার হঠাৎ হাসি পেয়ে গেল। চলব গল্প প্যাক প্যাক গল্পের প্রথমাংশ। লেখনীতে মেহেরিন আফরিন।